শুভেচ্ছা এবং মানিক ইসহাক বিশ্বাসের ভিডিও প্রোডাকশনে স্বাগত। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী, লেখক, হিউম্যানিটেরিয়ান প্রফেশনাল এবং পরিবেশকর্মী। ভালো প্রবন্ধ লেখার জন্য তার রয়েছে ডায়নামিক গুণাবলী এবং তিনি একজন স্বতন্ত্র ডেটা চালিত সিদ্ধান্ত গ্রহণকারী। আচ্ছা, শুরুতে একটা বিশাল অঙ্কের সংখ্যার কথা বলা যাক। $26 বিলিয়ন। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। 2030 সালের মধ্যে পোশাক শিল্পের জলবায়ু সংক্রান্ত ঝুঁকির কারণে ঠিক এই পরিমাণ আর্থিক ক্ষতির একটা বড়সড় আশঙ্কা করা হচ্ছে। তো এত বড় একটা ধাক্কা কেন আসতে পারে? চলুন আজকের এই বিশ্লেষণে সেটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আজকের এই এক্সপ্লেনারে মূলত বাংলাদেশের পোশাক খাতের একটা অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য নিয়ে কথা বলবো আমরা। একদিকে এই খাতটি বিশ্বের অন্যতম জলবায়ু সংবেদনশীল একটা উৎপাদন কেন্দ্র, মানে প্রাকৃতিক দুর্যোগের চরম ঝুঁকিতে আছে। আর ঠিক অন্যদিকে অবাক করা বিষয় হলো এই খাতটি আবার টেকসই এবং পরিবেশ বান্ধব ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে গোটা বিশ্বকে লিড দিচ্ছে। বিজিএমই এর 2023 সালের সাস্টেনেবিলিটি রিপোর্টের নির্ভরযোগ্য ডেটা ধরে শিল্পের এই অবিশ্বাস্য যাত্রার পুরো গল্পটা আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো এই পুরো ব্যাপারটা বুঝতে আজকের রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা মূলত 5টি বিষয় কাভার করব: জলবায়ুর ঝুঁকি, টেক্সটাইলের পরিবেশগত ক্ষতি, গ্রিন ফ্যাক্টরিতে আমাদের নেতৃত্ব, নতুন বৈশ্বিক নিয়মাবলীর সাথে খাপ খাওয়ানো এবং সবশেষে সার্কুলার ইকোনমির ভবিষ্যৎ। শিল্পের এই উচ্চাবিলাসী পদক্ষেপগুলো সত্যি অসাধারণ। প্রথমেই চলে আসছি 1 নম্বর পয়েন্টে, জলবায়ুর ঝুঁকি এবং কারখানার ফ্লোরে এর চরম সংবেদনশীলতা। সারা বিশ্বের 21টি প্রধান পোশাক উৎপাদনকারী হাবের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরাই এখন জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি এক্সপোজড বা ঝুঁকির মুখে। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা যাক। ঢাকার গত 20 বছরের তাপমাত্রা ডেটা অ্যানালাইসিস করলে দেখা যায় 35 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রার দিন অলরেডি 56% বেশি বেড়ে গেছে। আর 2050 সালের মধ্যে এই তাপমাত্রাজনিত চাপের দিনগুলো প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। একটু ভেবে দেখলে বোঝা যায় এই চরম গরমে কারখানার ফ্লোরে কাজ করা শ্রমিকদের শারীরিক সক্ষমতা কতটা মারাত্মকভাবে কমে যায়। শুধু তাই নয়, বারবার বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে কাঁচামাল নষ্ট হচ্ছে, লজিস্টিক সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হচ্ছে। সব মিলে এটা একটা চেন রিয়াকশনের মতো, যা পুরো খাতের আর্থিক ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এবার আসি 2 নম্বর সেকশনে, টেক্সটাইলের নিজস্ব পরিবেশগত ক্ষতি এবং আমরা যাকে বলছি রঙের চরম মূল্য। বাংলাদেশে যেহেতু প্রধানত কটন বা তুলাভিত্তিক প্রসেসিং বেশি হয়, তাই এর ডাইং প্রক্রিয়াটা পানি এবং রাসায়নিক পদার্থের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। সত্যি বলতে ডাইং প্রক্রিয়ার ভেতরের চিত্রটা বেশ রূঢ়। কাপড়কে আকর্ষণীয় করতে যেসব রিঅ্যাক্টিভ আর সিনথেটিক ডাই ব্যবহার করা হয় সেগুলোতে সালফার, ন্যাপথোল এবং বিভিন্ন ভারী ধাতু যেমন তামা, আর্সেনিক, সীসা, পারদ মিশে থাকে। এখন উপযুক্ত ট্রিটমেন্ট বা পরিশোধন ছাড়া এই চরম বিষাক্ত বর্জ্যগুলো যখন সরাসরি পরিবেশে গিয়ে মেশে, তখন তা আমাদের চারপাশের নদী, মাটি আর বায়ুকে আক্ষরিক অর্থেই ধ্বংস করে ফেলে। কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বেড়ে গিয়ে পুরো লোকাল ইকোসিস্টেমের মারাত্মক ক্ষতি হয়। তবে আশার কথা হলো ছবিটা বদলাচ্ছে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখছি গ্রিন ফ্যাক্টরিতে বাংলাদেশের নেতৃত্ব এবং একটি চমৎকার টেকসই রূপান্তর। এই জায়গাটাই সবচেয়ে ইন্টারেস্টিং। দূষণের ওই ভয়ঙ্কর চিত্র থেকে বেরিয়ে এসে বাংলাদেশ কিভাবে একটা নাটকীয় পরিবর্তন এনেছে, সেটাই বিজিএমই এর মূল ভিশন। শুনলে অবাক হতে হয়, শুধুমাত্র 2023 সালেই, হ্যাঁ কেবল 1 বছরেই 24টি নতুন লিড বা লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। আমরা এখন পরিবেশবান্ধব পোশাক কারখানার ক্ষেত্রে রীতিমতো বিশ্বকে পথ দেখাচ্ছি। একটু সংক্ষেপে বলে নিই, এই লিড সার্টিফিকেশন জিনিসটা আসলে কি? এটা হলো ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল অনুমোদিত বিশ্বের সবচেয়ে স্বীকৃত একটি পরিবেশবান্ধব রেটিং সিস্টেম। বিজিএমই সমর্থিত এই কারখানাগুলো শুধু সুন্দর ভবন বানাচ্ছে না, বরং তারা প্রমাণ করছে যে জ্বালানি সাশ্রয়, পানি সংরক্ষণ এবং বর্জ্য কমানোর ক্ষেত্রে তারা কতটা ডেডিকেটেড। এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। আর এই যে বিশাল একটা সবুজ রূপান্তর, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি সরাসরি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি এর সাথে কানেক্টেড। স্পেসিফিক্যালি বললে ক্লাইমেট অ্যাকশন এবং রেসপন্সিবল কনজাম্পশনের মতো লক্ষ্যগুলোকে এখানে টার্গেট করা হয়েছে। লক্ষ্যটা বেশ সাহসী। 2030 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন একেবারে 30% কমিয়ে আনা। এবার 4 নম্বর সেকশন, নতুন বৈশ্বিক নিয়মাবলী নেভিগেট করা এবং ইউরোপীয় মানদণ্ডের সাথে মানিয়ে নেওয়া। শিল্পের ভেতরে এই ইতিবাচক উদ্যোগগুলো এখন ইউরোপীয় বাজারের বেশ কিছু কড়া নিয়মের কারণে আরও ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় সিএসডিডি বা কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডাইরেক্টিভ আইনের কথা।
সহজ কথায় ইউরোপের বড় বড় বায়ারদের এখন আইনগতভাবেই এটা নিশ্চিত করতে হবে যে তারা বাংলাদেশের মতো যেসব দেশ থেকে পণ্য কিনছে সেখানকার ফ্যাক্টরিগুলো মানবাধিকার আর পরিবেশ সুরক্ষার নিয়মগুলো শতভাগ মেনে চলছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে সাপ্লায়ারদের এই গ্লোবাল রুলসগুলো মানতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই দেখা যায় ইউরোপে আইনগুলো কিভাবে ধাপে ধাপে চলে আসছে। 2023 সালে পাস হল সার্কুলার টেক্সটাইল স্ট্র্যাটেজি। এরপর 2024-এ বাধ্যতামূলক এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি নিয়ে জোর আলোচনা, আর 2025 সালের মধ্যেই ইকোডিজাইন রেগুলেশন পুরোপুরি কার্যকর হওয়ার কথা। অবিকৃত পোশাক ধ্বংস করা যাবে না, এমন সব কড়া নিয়ম আসছে। এই দ্রুত পরিবর্তনশীল আইনি কাঠামোর সাথে খাপ খাইয়ে নেওয়াটা এখন সত্যি বড় একটা চ্যালেঞ্জ। একদম শেষ পর্বে চলে এসেছি আমরা সার্কুলার ইকোনমির ভবিষ্যৎ, যেখানে লিনিয়ার মডেল থেকে সার্কুলার বা বৃত্তাকার মডেলের দিকে যাত্রার কথা বলা হয়েছে। বর্তমানে আমাদের টেক্সটাইল বর্জ্য বা ঝুট রিসাইক্লিংয়ের চিত্রটা কেমন? বেশিরভাগই আনঅফিসিয়াল, পুরনো যন্ত্রপাতি আর কায়িক শ্রমের উপর নির্ভরশীল। কিন্তু বিজিএমই এর ফিউচার টার্গেটটা অবাক করার মতো। তারা চাইছে ক্লোজড লুপ বা জিরো ওয়েস্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেমে যেতে, যেখানে ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ বর্জ্য ট্র্যাক করা হবে। লিনিয়ার ইকোনমি তৈরি করো আর ফেলে দাও কনসেপ্ট থেকে বেরিয়ে এসে এটা হবে একটা বিশাল প্রযুক্তিগত উল্লম্ঘন। তবে আজকের বিশ্লেষণটি শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাওয়া যাক। পরিবেশ বান্ধব কারখানা বা এই সবুজ রূপান্তরের জন্যে যে বিশাল অঙ্কের মূলধন আর টেকনিক্যাল নলেজ দরকার, তা কি ছোট বা মাঝারি কারখানাগুলোর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে? সাস্টেনেবিলিটি এখন আর শুধু সুন্দর বিল্ডিংয়ের মধ্যে আটকে নেই, পুরো সাপ্লাই চেইনের স্বচ্ছতার সাথে জড়িয়ে গেছে। তো এই বিশাল পরিবর্তনের আর্থিক চাপ সবাই সমানভাবে নিতে পারবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। মানিক ইসহাক বিশ্বাসের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দিনটি শুভ হোক এবং ভবিষ্যতে আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।